ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পোলট্রি তথ্য ও সেবা পেজে। সাথে আছি আমি ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মুরগিতে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা এবং হিট স্ট্রোকের মধ্যে যে সম্পর্ক, এটি নিয়ে বিস্তারিত আলোচনা। এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচনার মধ্যে তিনটি বিষয় রয়েছে। একটি হচ্ছে তাপমাত্রা, একটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এবং আরেকটি হচ্ছে যে হিট স্ট্রোক। তো আমরা এই তিনটের মধ্যে আলোচনা শুরুর আগে আমরা পৃথকভাবে এই তিনটি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। আসলে তাপমাত্রা জিনিসটা কি? তাপমাত্রা হলো যে কোনো বস্তু, পরিবেশ বা জীবদেহ এর যে ঠান্ডা এবং গরমের যে অনুভূতি, তার পরিমাপ, এটাকেই আমরা কিন্তু আসলে তাপমাত্রা বলছি। নর্মালি পোলট্রিতে আরামদায়ক তাপমাত্রা যদি আমরা বলি, সেটি হচ্ছে যে 21 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি হচ্ছে যে তাপমাত্রার বিষয়। এরপর হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি? আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে কথা বলার আগে আরেকটি জিনিস বলি যে নর্মালি পানির তিনটা অবস্থা আমরা দেখতে পারি। সেটি হচ্ছে, একটি হলো যে পানি বরফ অবস্থায় থাকে, আর একটি হলো যে পানি নর্মালি যে তরল অবস্থায় থাকে, স্বাভাবিক আমরা যেটি পানি পান করি, আর আরেকটি হচ্ছে পানি গ্যাসীয় অবস্থায় থাকে, যেটাকে আমরা জলীয় বাষ্প বলি। এখন আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে যে পানিটা যে জলীয় বাষ্প হয়ে বাষ্প আকারে যে বায়ুতে মিশে থাকে, যে গ্যাসীয় আকারে বা বাষ্পীয় আকারে বায়ুতে যে পানিটা মিশে থাকে গ্যাসীয় ফর্মে, এটাকে আমরা কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বলতেছি। তো আমরা যদি আরও একটু বিস্তারিত বলি, সেটি হচ্ছে যে বায়ুতে আর্দ্রতার পরিমাণ, অর্থাৎ পানির পরিমাণ বা আর্দ্রতার পরিমাণ। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা যদি বলি যে আপেক্ষিক আর্দ্রতা 60%, অর্থাৎ এখানে বায়ুতে যে পানিটা বাষ্প হয়ে গ্যাসীয় আকারে বায়ুতে মিশে থাকে, সেটার পরিমাণ হচ্ছে 60%। এই বায়ুতে 60% ময়েশ্চার আছে বা আর্দ্রতা আছে বা পানি আছে, কিন্তু এই বায়ুর কিন্তু 100% পানি ধরার ক্ষমতা আছে, কিন্তু সেখানে 60% জলীয় বাষ্প এখন আছে বা হিউমিডিটি আছে, যেটা আরও 40% তার ধারণ ক্ষমতা আছে। অর্থাৎ বায়ুর যদি টোটাল হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা ধারণ ক্ষমতা যদি 100% থাকে, সেটাকে আমরা রিলেটিভ হিউমিডিটি আকারে যখন প্রকাশ করব, তখন কতটুকু আছে সেটির প্রকাশ। যেমন আমরা যেটা বললাম যে বায়ুতে 60% ময়েশ্চার আছে বা হিউমিডিটি আছে, তার মানে হচ্ছে যে এই বায়ুর 100% পানি ধারণ ক্ষমতার মধ্যে এখন 60% আছে, সে আরও 40% ধারণ করতে পারবে। পানি যদি গ্যাস আকারে বাষ্পীভূত হয়, আরও 40% সে নিতে পারবে, এই বিষয়টাই আর কি। তো এই যে বায়ুর যে পানি ধারণ ক্ষমতা বা এই আপেক্ষিক আর্দ্রতা, এটি বেশি বা যখন কম থাকে, তখনও কিন্তু আমাদের যে গরমের অনুভূতিটা এটা বেশি বা কম হয়। এটি নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আরেকটি বিষয় হচ্ছে, যেটি হচ্ছে যে হিট স্ট্রোক আমরা বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে হিট জিনিসটা কি? হিটটা হচ্ছে তাপ বা উত্তাপ, এবং এটি হচ্ছে যে তাপমাত্রা এবং এই যে রিলেটিভ হিউমিডিটি, এটার যোগফলটাই হচ্ছে হিট। অর্থাৎ যে তাপমাত্রা এবং বায়ুতে যে আপেক্ষিক আর্দ্রতা, এই দুটো মিলে যে স্ট্রেসটা তৈরি করে, যে বা তাপ যে উৎপন্ন করে বা যে প্রেশারটা, আমরা যে গরমের যে উত্তাপ যেটা আমরা অনুভব করি, সেটাকে আমরা বলছি তাপ বা হিট। সুতরাং হিট হচ্ছে তাপমাত্রা এবং হিউমিডিটির যোগফল। পোলট্রি সায়েন্টিস্ট যারা আছেন বা পোলট্রি রিসার্চার যারা আছেন, তারা এই তাপমাত্রা, হিউমিডিটি একটা ইন্ডেক্স, তারা আমাদেরকে ইকুয়েশন বা একটা সূত্র দেখিয়ে দিয়েছেন, যে যেটি মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মুরগিতে হিট স্ট্রেসের পরিমাণটা এখন কেমন চলছে, খুব বেশি, তীব্র, নাকি আরও অনেক বেশি, নাকি একবারে যে মৃতপ্রায় অবস্থায় চলে গেছে এরকম। এটাকে আমরা
তাপমাত্রা হিউমিডিটি ইনডেক্স বলছি। এটা কি? সেটি হচ্ছে যে টোটাল তাপমাত্রা এবং হিউমিডিটি এই দুটোর যোগফল যদি 90-95 এর সমান হয় তাহলে এটিকে আমরা বলছি এটি আরামদায়ক, মুরগির জন্য আরামদায়ক। অর্থাৎ আমি আরেকটু ক্লিয়ার করে বলি, ধরেন আপনার বাহিরে তাপমাত্রা চলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আপনার আপেক্ষিক আর্দ্রতা, বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা আছে 60%। তাহলে এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 60% আপেক্ষিক আর্দ্রতা, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 90। অর্থাৎ এটা 90 থেকে 95-এর মধ্যে থাকা মানে এটি মুরগির জন্য আরামদায়ক। এখন তাপমাত্রা যদি কোনো কারণে 35 হয় এবং আপেক্ষিক আর্দ্রতা যদি 80 হয় তাহলে কিন্তু এটি কত হয়ে যাচ্ছে? 115। অর্থাৎ 90 থেকে 95 আমরা বলছিলাম যে এই দুটার যোগফল যদি 90 থেকে 95-এর মধ্যে থাকে তাহলে এটি আরামদায়ক, আর যখন এটি পার হয়ে যাচ্ছে তখন কিন্তু এটি অস্বস্তিকর। তো সেটারই কিছু পর্যায় আছে। আমরা যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি, সেটি হচ্ছে যে আমরা বলছি যে তাপমাত্রা এবং হিউমিডিটি এই দুটার যোগফল যদি 90 থেকে 95-এর মধ্যে থাকে তাহলে এটি মুরগির জন্য সহনীয়। আচ্ছা, প্রতি 5 পয়েন্ট বা প্রতি 5 করে বৃদ্ধির ফলে মুরগির উপর এটি কিন্তু স্ট্রেসের পরিমাণটা আমাদেরকে বোঝায় যে এটা কত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অর্থাৎ এই 90 থেকে 95 এটাই যদি 100 হয় তাহলে আমরা ধরে নেব যে অলরেডি মুরগির সাফারিং বা স্ট্রেস শুরু হয়ে গেছে। যদি এই তাপমাত্রা এবং হিউমিডিটির যোগফল যদি 100 হয়, আমরা বলছিলাম 95 থেকে সে স্বস্তিতে থাকে, যদি এই দুটির যোগফল 100 হয় তাহলে মুরগির স্ট্রেস শুরু হয়ে গেছে। আবার এই দুটির যোগফল যদি 105 হয়ে যায় তাহলে এটি মডারেট স্ট্রেস, মানে মাঝামাঝি স্ট্রেসে মুরগি অলরেডি আছে। আচ্ছা, এটি যদি এই তাপমাত্রা এবং হিউমিডিটির যোগফল যদি 110 হয়ে যায় তাহলে এটি কিন্তু সিভিয়ার হিট স্ট্রেস এর পর্যায়ে মুরগি আছে, এটা আমরা বুঝতে পারি। আর সবচেয়ে তীব্র হচ্ছে যে 115, যদি এই দুটির যোগফল যদি কোনো কারণে 115 হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে মুরগি যে কোনো সময় হিট স্ট্রোক করবে এবং মুরগি যে কোনো সময় মারা যেতে পারে, এই ধরনের যদি এই দুটির যোগফল 115 প্লাস হয়ে যায়। আমরা এতক্ষণ শুনলাম যে তাপমাত্রা, হিউমিডিটির যোগফল এবং এটার হিট স্ট্রেসের যে তীব্রতা, সেটার মধ্যে একটা সম্পর্ক বুঝলাম। এখন আমরা আসুন আরেকটি বিষয় একটু জানি, সেটা হচ্ছে যে মুরগি তার শরীর থেকে তাপটা কত উপায়ে বা কী ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর থেকে তাপটাকে মুরগি সাধারণত কমায় বা তাপ বের করে দেয়। তার প্রথম একটা পদ্ধতি হচ্ছে যে এভাপোরেশন, অর্থাৎ বাষ্পীভবন। অর্থাৎ মুরগি যখন হাঁ করে নিঃশ্বাস নেয়, প্যান্টিং করে হাঁ করে অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস নেয়, তখন তার যে মুখের এবং নাকের ভিতর যে আর্দ্রতা, এটি যখন বাষ্পীয় আকারে তাপটা কমাতে থাকে শরীরের, সেটিকে আমরা বলছি এভাপোরেশন বা বাষ্পীভবন। এটা একটা প্রক্রিয়া। দ্বিতীয় যে প্রক্রিয়া মুরগি তার শরীর থেকে তাপ কমায় সেটা হচ্ছে যে বাতাসের মাধ্যমে, এটাকে আমরা বলছি কনভেকশন বা পরিবহন। অর্থাৎ আমরা যখন বাতাস বা ফ্যান পরিচালনা করি তখন মুরগির শরীরের আশেপাশের যে বায়ুর যে আর্দ্রতা বা যে হিউমিডিটি, এটা কিন্তু বাতাসের কারণে কমতে থাকে এবং শরীরের থেকে তখন তাপটা মুরগি ছেড়ে দিতে পারে, যেটা বাষ্পীয় আকারে বায়ুতে চলে যায়। এটিকে আমরা বলছি পরিবহন বা কনভেকশন। আচ্ছা, আরেকটি পদ্ধতি আছে তাপ কমানোর, সেটি হচ্ছে রেডিয়েশন। অর্থাৎ এটি হচ্ছে যখন মুরগির শরীরের তাপমাত্রা থেকে পরিবেশের তাপমাত্রা কম থাকে, তখন এই শরীরের বেশি তাপ আস্তে আস্তে, যেহেতু বাইরের তাপ কম থাকে, তখন যে প্রক্রিয়া কমতে থাকে, এটাকে আমরা বলতেছি রেডিয়েশন বা বিকিরণ। এই প্রক্রিয়ার মাধ্যমে তাপ মুরগি কমায়। চতুর্থ যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে কন্ডাকশন বা পরিবহন স্পর্শ, যেটাকে আমরা বলছি, সেটি হচ্ছে যে মুরগি তার শরীরের তাপমাত্রা ফ্লোর বা লিটার যখন ঠান্ডা থাকে, সেই ঠান্ডা শরীরের তার চামড়ার স্পর্শে
যে শরীর থেকে যে তাপটা মুরগি বের করে দেয় সেটিকে আমরা বলতেছি কন্ডাকশন বা পরিবহন স্পর্শ। এই প্রক্রিয়া, এই প্রধান চারটি এই প্রক্রিয়ার মাধ্যমে মুরগি তার শরীর থেকে তাপ বের করে দেয়। তবে আরও একটি আছে, সেটি হচ্ছে যে বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন বা আচরণগত পরিবর্তন। সেটা হচ্ছে যে মুরগি যখন অতিরিক্ত গরম লাগে, মুরগি কিন্তু তখন পাখনা মেলে দিয়ে বাতাস লাগানোর চেষ্টা করে তার শরীরে, এবং এটি একটি। তারপরে হচ্ছে যে বেশি বেশি পানি পান করে, বেশি বেশি পানি পান করার মাধ্যমেও তার শরীরের তাপমাত্রা কমানোর চেষ্টা করে। আর একটি হচ্ছে যে মুরগি যখন অতিরিক্ত গরম অনুভব করে তখন মুরগি নড়াচড়া না করে সে চুপ করে এক জায়গায় বসে থেকে মাটি বা লিটারের সাথে তার তাপমাত্রা কমানোর চেষ্টা করে। আরেকটি হচ্ছে যে নর্মালি যখন মুরগি অতিরিক্ত গরম অনুভব করে তখন কিন্তু সে খাওয়া দাওয়া কমায়া দেয়, গরমের সময় সে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে থাকে। তো এই যে চারটি মেইন প্রক্রিয়া বললাম, তার সাথে তার আচরণগত পরিবর্তনও এই চারটির সাথেই সম্পর্কিত। এইভাবে কিন্তু মুরগি তার শরীর থেকে তাপ বের করে দেয়। এখন এখানে যেটা হয় যে মুরগি তার শরীরের টোটাল তাপমাত্রার 55% আপনার নিঃশ্বাস এবং প্যান্টিংয়ের মাধ্যমে সাধারণত বের করে দেয়, যেটাকে আমরা বলছি ইভাপোরেশন। আর 45% সেটি হচ্ছে যে কনভেকশন, অর্থাৎ বাতাসের মাধ্যমে 15%, এবং কন্ডাকশন যেটা হচ্ছে 30%, সেটি হচ্ছে যে লিটার বা মেঝে যদি ঠান্ডা থাকে তাহলে সেটার মাধ্যমে 30% কমাতে সহযোগিতা করে। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখেন যে ইভাপোরেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে মুরগির নিজস্ব ক্যাপাসিটি বা কায়দা, যে প্যান্টিং করা, নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে এটা। আর বাকিগুলো কিন্তু মোটামুটি আমাদের হাতে, অর্থাৎ আমরা যদি বাতাসটা ঠিক মতো দিতে পারি তাহলে কিন্তু তার যে কনভেকশন প্রক্রিয়ায় সে কিন্তু কমাতে পারবে। আচ্ছা, আবার যদি তার পরিবেশটাকে আমরা ঠান্ডা করে দিতে পারি কোনো কারণে, যেমন কন্ট্রোল শেড যেমন আছে, তখনও কিন্তু মুরগির তাপমাত্রা মুরগি সেখানে কমাইতে পারে। আরেকটা হচ্ছে যে কন্ডাকশন, যেটা আমরা বলছি যে পরিবহন স্পর্শ, অর্থাৎ লিটারটা, মেঝে, ঘরের মেঝে এবং লিটারটা আমরা যদি তাপ কমায় ঠান্ডা রাখতে পারি তাহলেও কিন্তু মুরগি তার শরীরের তাপটা কমাতে সহযোগিতা হবে। তো এই যে প্রক্রিয়াটা, এগুলো যদি আমরা ঠিকঠাক মতো মুরগিকে সহযোগিতা করি তাহলে কিন্তু সহজেই সে তার শরীরের তাপমাত্রা কমাতে পারে। এবার আসুন যে আসলে হিট স্ট্রোকটা কী। হিট স্ট্রোকটা হচ্ছে যে মুরগি যখন তার শরীরের তাপমাত্রা আর কোনোভাবেই মেনটেন করতে পারে না, এবং তখন মুরগির শরীরের ভিতর বিভিন্ন ধরনের চেঞ্জ চলে আসে, তখনই কিন্তু মুরগি স্ট্রোক করে। তো নর্মালি মুরগি বিভিন্ন ধরনের আছে, ব্রয়লার, লেয়ার, সোনালি। তো নর্মালি যেটা হয় যে ব্রয়লার মুরগিতে হিট স্ট্রোকের পরিমাণটা বেশি থাকে, কারণ ব্রয়লার মুরগির বৃদ্ধি খুব দ্রুত হয় এবং এর মেটাবলিজম অনেক ফাস্ট থাকে, যে কারণে শারীরিকভাবেও তাপ উৎপন্ন হয়। এবং মুরগির শরীরে যেহেতু ঘন পালক থাকে, তো এটি আসলে তাপ সহজে ছাড়াতে একটা বাধা, যেহেতু পালক থাকে। এই কারণেও কিন্তু আসলে ব্রয়লার মুরগি অন্যান্য মুরগির তুলনায় সবচেয়ে বেশি স্ট্রেসে থাকে, এবং ব্রয়লার মুরগির হিট স্ট্রোকের পরিমাণটা, ঝুঁকিটা বেশি থাকে। এবার আসুন মুরগির হিট স্ট্রোকের যে কারণ, সেগুলো যদি আমরা দেখি তাহলে একটি হচ্ছে যে পরিবেশগত কারণ। পরিবেশগত কারণ কোনটি? সেটি হচ্ছে যদি তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে, এটি একটি বিষয়। আর আপেক্ষিক আর্দ্রতা, যেটা আমরা বলছি মুরগির জন্য আসলে আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 70% আপেক্ষিক আর্দ্রতা মুরগির জন্য আরামদায়ক। এর বেশি যদি হয়ে যায়, 70%-এর বেশি যদি হয়ে যায়, তখন কিন্তু মুরগি তার শরীর থেকে আর তাপ বের করতে পারে না, তখন কিন্তু মুরগি স্ট্রেসে পড়ে যায়। আবার যদি এটি 40%-এর নিচে হয়ে যায় তাহলেও কিন্তু মুরগি আবার ডিহাইড্রেশনে ভোগে, অর্থাৎ অতিরিক্ত পানি বের হয়ে গেলে তখনও আবার ডিহাইড্রেশন হয়। কাজেই 50 থেকে 70% আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে মুরগির জন্য আরামদায়ক। এরপরে যেটি হচ্ছে কারণ, সেটি হচ্ছে অপর্যাপ্ত বায়ু চলাচল, অর্থাৎ যদি বাতাস, যদি বা নর্মাল বাতাস, যেটা ন্যাচারাল বাতাস যদি না থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই ফ্যানের মাধ্যমে বাতাস দিতে হবে। এবং ফ্যানের বাতাসটা আসলে সিলিং ফ্যান না, সবচেয়ে ভালো হলো যে স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে, ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে যদি আমরা বাতাস দিতে পারি তাহলে কিন্তু এটি মুরগির জন্য
আরামদায়ক হবে। তো বাতাস না থাকাটাও মুরগির হিট স্ট্রোকের একটি কারণ, ফ্যান না থাকা। এবং আরেকটা হচ্ছে যে অধিক ঘনত্বে যদি আমরা মুরগি পালি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মুরগির শরীরের খুব কাছাকাছি ঘনত্ব বেশি থাকার কারণে মুরগির শরীরের যে তাপ হ্রাস হওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কারণ আপনারা জানেন যে, যদি একটা উদাহরণ দিয়ে বুঝি, যে ঘরে 5 জন থাকা যায় সেই ঘরে যদি আমরা 10 জন থাকি তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের গরম লাগবে। তো এটিও একটা কারণ যে অতিরিক্ত ডেনসিটিতে গরমের দিনে মুরগি পালাও হিট স্ট্রোকের একটি কারণ। আচ্ছা, এরপর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে ব্যবস্থাপনাগত বা ম্যানেজমেন্টাল কজ হিট স্ট্রোকের। সেটা হচ্ছে যে পর্যাপ্ত পানির, মুরগিকে সারাদিন পর্যাপ্ত পানি বা ঠান্ডা পানি না দেওয়া, এটা একটা কারণ। আবার দেখা যাচ্ছে যে পর্যাপ্ত ড্রিঙ্কার, পানির পাত্র যদি না থাকে, এই গরমের সময় অন্য সময়ের চাইতে আপনাকে কিছু এক্সট্রা পানির পাত্র দিয়ে রাখতে হবে। এটি যদি না থাকে তাহলেও কিন্তু মুরগি স্ট্রোক করতে পারে। এরপরে হচ্ছে যে প্রচণ্ড গরমের সময় মুরগিকে খাবার দেওয়া। তো এই খাবার যখন আপনি দিবেন তখন স্বাভাবিকভাবে হজম শুরু হয়ে যাবে এবং মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং তখন কিন্তু মুরগি হিট স্ট্রোক করার চান্স থাকবে। তো আমরা যেটা বলি যে 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি শুধুমাত্র নামে মাত্র কিছু খাবার পাত্রে রাখতে হবে, যাতে মুরগি একেবারে না খেয়ে থাকে, সেটিও আবার সমস্যা, যাতে তার শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন না করে, এদিকে খেয়াল রাখা। আরেকটা বিষয় হচ্ছে ম্যানেজমেন্টাল কারণে সেটা হচ্ছে যে অন্য সময়ের মতো অযথা মুরগির ঘরে ঢুকে মুরগিকে তাড়া করা বা মুরগিকে নাড়ানো বা মুরগিকে উঠে খাওয়ার জন্য তাড়া করা, এই কাজগুলো কিন্তু অবশ্যই গরমের মধ্যে করা যাবে না। মুরগিকে সম্পূর্ণ রেস্ট দিতে হবে, অযথা মুরগিকে বিরক্ত করা যাবে না। এগুলো হচ্ছে যে ম্যানেজমেন্টাল কজ। এবার আসুন যে কোনো মুরগি যখন হিট স্ট্রোক করতে যাচ্ছে বা হবে, তার আগে কিছু পূর্বাভাস সে আমাদের তার আচরণের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চায় যে সে আসলে হিট স্ট্রোকের পর্যায়ে চলে যাচ্ছে। সেটা হচ্ছে যে সে মুরগির শ্বাসকষ্ট হবে, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে এবং মুরগি দেখা যাবে যে দুর্বল হবে এবং মুরগি দেখা যাবে যে হাঁটার সময় তার ভারসাম্য হারিয়ে ফেলবে, হেলে দুলে ভারসাম্য হারিয়ে ফেলবে এবং এক সময় দেখা যাচ্ছে যে মুরগি খিঁচুনি শুরু হবে এবং দেখা যাবে যে ফাইনালি মুরগি মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো এই লক্ষণগুলো যখন আমরা দেখব যে মুরগি অতিরিক্ত প্যান্টিং করছে বা দুর্বল হয়ে যাচ্ছে বা তার শরীরে কনভালশন শুরু হয়েছে বা ভারসাম্য রাখতে পারছে না, তখনই কিন্তু আমাদেরকে কিছুটা হলেও ব্যবস্থা নিতে হবে। এই ধরনের মুরগিকে আমরা যেটা করতে পারি যে মুরগিটা একেবারে বেশি মানে মৃতপ্রায় অবস্থায় চলে গেছে, এই মুরগিটাকে কিন্তু আমরা ধরে আস্তে করে গলা পর্যন্ত পানির মধ্যে কিছুক্ষণ চুবায়ে রাখতে পারি। শুধু মাথাটা উপরে রেখে আমরা চুবায়ে রাখতে পারি, তাহলেও কিন্তু মুরগিকে রক্ষা করা যাবে। আর যে কারণগুলো আমি বললাম যে হিট স্ট্রোকের জন্য দায়ী, এই কারণগুলো আমাদেরকে পরিহার করে চলতে হবে, তাহলে কিন্তু আমরা মুরগিকে হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারবো। আচ্ছা, হিট স্ট্রোকের ফলে যদি কোনো মুরগি হিট স্ট্রোক করে মারা যায়, আমরা সাধারণত পোস্টমর্টেম করলে যদি তার বুকের চামড়াটা আমরা তুলে ফেলি, তখন দেখব যে মাংসটা গাঢ় কালচে রঙের হয়ে গেছে এবং লাংস যেটা আছে সেখানেও দেখা যাবে যে রক্ত জমাট বেঁধে গেছে। এছাড়াও দেখা যাচ্ছে যে তার ডিহাইড্রেশন থাকবে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সাধারণত হেমোরেজ বা রক্তক্ষরণ আমরা দেখতে পারবো এবং মুরগির শরীরে হাত দিলেই বোঝা যাবে যে অনেক বেশি তাপ তার শরীরের ভিতর। এগুলো আমরা এই পোস্টমর্টেম করে এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে মুরগি আসলে হিট স্ট্রোক করে মারা গেছে। আসলে হিট স্ট্রোকের ফলে শরীরের ভিতর যে পরিবর্তনগুলো হয় সেটি হচ্ছে যে মুরগি শ্বাসকষ্ট শুরু হয় শুরুতেই, সেটি হচ্ছে যে মুরগি প্যান্টিং করে এবং প্যান্টিংয়ের ফলে তার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড তার নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়, ফলে রেসপিরেটরি অ্যালকালোসিস রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। তো রেসপিরেটরি অ্যালকালোসিসটা কি, যে ব্লাডের পিএইচটা বেড়ে যায়। নর্মালি ব্লাডের পিএইচ 7.4 অ্যারাউন্ড এরকম থাকে, কিন্তু যখন এই ধরনের প্যান্টিং হয় তখন কিন্তু মুরগির শরীরের ব্লাডের বা রক্তের পিএইচ বেড়ে যায়। তখন শরীরের যে এনজাইম নর্মাল যে কাজকর্ম করে, যে এনজাইমগুলো, সেগুলো কিন্তু আর এই পিএইচে তার স্বাভাবিক কার্যক্রম করতে পারে না
এর ফলে যেটি হয় যে কোষের মেটাবলিজমে হ্যাম্পার হয়, যেমন আপনার ইন্টারসেলুলার পটাশিয়াম কমে যায়, এরপরে ক্যালসিয়াম অ্যাভেলেবিলিটি এগুলো কমে যায়। এরপরে যেটি হয় যে ডিহাইড্রেশন হয় অতিরিক্ত প্যান্টিংয়ের ফলে, ব্লাড ভলিউম যখন কমে যায় স্বাভাবিকভাবেই কিন্তু তখন যে লাংস থেকে যে সারা শরীরের কোষে যে অক্সিজেন পরিবহন সেটাও কিন্তু কমে যায়। ফলে কি হয়, হাইপোক্সিয়া হয়, এবং হাইপোক্সিয়া হওয়ার ফলে এই কোষের মধ্যে যে মেটাবলিজম হয়, অ্যারোবিক মেটাবলিজম যেটা হয় অক্সিজেনের উপস্থিতিতে, তো অক্সিজেনের স্বল্পতার কারণে সেখানে অ্যানোরেবিক মেটাবলিজম হয় এবং ল্যাকটিক অ্যাসিড বেশি বেশি প্রোডাকশন হয়, এবং এটাকে আমরা বলছি যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যায় অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড তৈরির ফলে। দেখা যাচ্ছে যে তার সেলের যে নর্মাল ফাংশন তখন আর সেটি থাকে না। ফলে ফ্রি রেডিক্যালস তৈরি হয়, তার যে শক্তি উৎপন্ন যেটা হয় এটিপি, সেই শক্তি উৎপন্ন হতে পারে না, মুরগি দুর্বল হয়ে যায়, এবং ফাইনালি প্রচুর পরিমাণ শরীরে ফ্রি রেডিক্যালস তৈরি হয় এবং এটা সেলটাকে ড্যামেজ করে ফেলে। আলটিমেটলি কোষ ড্যামেজ হয় এবং একটা একটা করে অর্গান ড্যামেজ হতে থাকে, এবং ফাইনালি কিন্তু মুরগি মৃত্যুর দিকে চলে যায়। এবার আসুন যে মুরগি যখন এই ধরনের হিট স্ট্রেসের পর্যায়ে চলে যাবে, বা যখন আমরা দেখব যে বাইরে এনভায়রনমেন্টের তাপমাত্রা অনেক বেশি এবং হিউমিডিটি অনেক বেশি। হিউমিডিটি আসলে সাধারণত হাইগ্রোমিটার এর মাধ্যমে আমরা হিউমিডিটি পরিমাপ করে থাকি। এটি আপনারা চাইলেই কিনতে পারবেন, যারা সচেতন খামারি আছেন। 150 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের হাইগ্রোমিটার আছে। অথবা আপনারা যদি একটা আইডিয়া নিতে চান, মোবাইলেও কিন্তু অ্যাপস আছে, আপনারা শেডের মধ্যে যে সেই অ্যাপসটি অন করলেও কিন্তু আপনাকে একটা ধারণা দিবে যে এখন কতটুকু টেম্পারেচার বা কতটুকু আর্দ্রতা আছে। তো যখন আমরা দেখব যে বাইরের তাপমাত্রা বেশি, বা আপনার নিজেরও যখন আপনি ফিলিংস করবেন যে অনেক ঘামছেন আপনি, তখন বুঝতে হবে যে বাইরের তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি, তখন বুঝতে হবে যে মুরগি আপনার চাইতে আরও বেশি স্ট্রেসে আছে। তো এই ধরনের কন্ডিশনে আমরা নর্মালি ভিটামিন সি দিব। আমরা জানি যে ভিটামিন সি অ্যান্টি স্ট্রেস, এবং এটি সেলের যে ফ্রি রেডিক্যালস যেটি তৈরি হয় সেটিকে রিমুভ করে, ভিটামিন সি, ভিটামিন ই। এরপরে আমরা যেহেতু অতিরিক্ত গরমের কারণে আয়নিক ইমব্যালেন্স হয়ে যায়, সেখানে আমরা ইলেকট্রোলাইট দেব। তবে ইলেকট্রোলাইটে অবশ্যই যাতে সোডিয়াম বাইকার্বনেট থাকে এবং সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এগুলো যাতে থাকে, গ্লুকোজের মিশ্রণ যাতে থাকে ইলেকট্রোলাইটে, সেটি আমাদেরকে নিশ্চিত করে সেই ধরনের ইলেকট্রোলাইট আমাদেরকে দিতে হবে। এরপরে হচ্ছে যে আমাদেরকে জিঙ্ক দিতে হবে। জিঙ্ক সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম যেগুলো আছে, যাতে অ্যান্টিঅক্সিডেন্টগুলো ভালোভাবে কাজ করতে পারে, সেই জন্য আমাদেরকে জিঙ্ক সাপ্লাই করতে হবে। এরপরে হচ্ছে যে যদি কোনো ক্রোমিয়াম প্রিপারেশন থাকে তাহলে আমরা এটিও ফিডে বা পানিতে দিতে পারি, কারণ ক্রোমিয়াম প্রিপারেশন যদি আমরা দিই তাহলে হচ্ছে যে এটি ইনসুলিনকে স্টিমুলেট করে এবং এনার্জি ইউটিলাইজেশনে সহযোগিতা করে। এছাড়াও আমরা যেটি করতে পারি, রাতের বেলা এল কার্নিটিন সমৃদ্ধ লিভার টনিক যেগুলো থাকবে, আমরা সেই লিভার টনিকগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি যে এল কার্নিটিন সাধারণত ফ্যাটি অ্যাসিড ট্রান্সপোর্ট করে এবং এটা ইনস্ট্যান্ট এনার্জি প্রোডাকশনে কিন্তু মুরগিকে সহযোগিতা করবে। এছাড়াও বিভিন্ন ধরনের ফাইটোজেনিক অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে এগুলো আমরা দিতে পারি। এছাড়াও হচ্ছে যে বিটেইন কিন্তু গরমের দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি আমরা অবশ্যই যাতে আমরা ইলেকট্রোলাইটের সাথে বিটেইন রাখি, কারণ এটি সেলকে হাইড্রেট রাখে, ডিহাইড্রেশন হতে দেয় না, এবং সেলের মধ্যে যে আয়নিক এক্সচেঞ্জ, এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর যে আয়নিক এক্সচেঞ্জ, এটা এই আয়নিক এক্সচেঞ্জে বিটেইন কার্যকরী ভূমিকা রাখে। তো আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো অবশ্যই আপনারা একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে এই গরমে, যেহেতু এখন প্রচণ্ড গরম চলছে এবং মুরগি হিট স্ট্রোক করছে, এই জিনিসগুলো সুন্দরভাবে যদি আমরা আগে থেকেই ফার্মে এগুলো ব্যবহার করি তাহলে আপনার ফার্ম কিন্তু মুরগি হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা পাবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য। আগামীতে আবারও কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।